আসসালামু আলাইকুম। আজ ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। মোদিকে মাইনাস করে ভারতের জনগণকে ধন্যবাদ দিল ইরান। পালানোর প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু। বিজয়ের বার্তা দিলেন খমেনিও। এবার বিস্তারিত। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ভারতের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ না দিয়ে ইরান কৃতজ্ঞতা জানালো ভারতের জনগণকে। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ভারতের মর্যাদাবান ও স্বাধীনতাপ্রিয় জনগণ যে নৈতিক সমর্থন ও সংহতির বার্তা পাঠিয়েছেন তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। বুধবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। নয়াদিল্লির ইরানি দূতাবাস বিবৃতিতে জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত সামরিক আগ্রাসনের মুখে ইরানি জাতির বিজয় উপলক্ষে তারা ভারতের সাধারণ নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য, বেসরকারি সংস্থা, ধর্মীয় নেতা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, সামাজিক কর্মী ও অন্যান্য সকল শ্রেণীর মানুষ ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, যারা বিভিন্নভাবে ইরানের পাশে দাঁড়িয়েছেন। ইরানি দূতাবাস এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক দীর্ঘ বার্তায় বলে, ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে ইরানি জনগণের প্রতিরোধের সময় ভারতের বিভিন্ন অংশ থেকে সংহতি, নৈতিক সমর্থন, প্রকাশ্য বিবৃতি, শান্তিপ্রয়াসী সমাবেশ ও উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য গভীর প্রেরণার উৎস। এই বার্তাগুলো জাগ্রত বিবেক ও আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রতি জাতিগুলোর প্রতিশ্রুতিরই প্রতিফলন। গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনাসহ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। যুক্তরাষ্ট্র পরে ২২ জুন ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহানে ইরানের ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। পরদিন যুদ্ধবিরতির ঘোষণা এলেও ঘণ্টার পর ঘণ্টা ধরে ইসরায়েল ও ইরান একে অপরকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আক্রমণ চালিয়ে যেতে থাকে। এই সংঘাত চলাকালে ভারতের সাধারণ জনগণ সামাজিক মাধ্যমে ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে। সরকারিভাবেও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন এবং উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ বিরোধী দলীয় নেতারা ইরানের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেন। ইরান এই বিবৃতিতে আরও জানায়, আমরা যুক্তরাষ্ট্রের এই হামলাকে জাতিসংঘ সনদ, মানবিক নীতিমালা ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছি। তা সত্ত্বেও ইরানের জনগণ কখনো পিছু হটেনি এবং সংকটের মুহূর্তে তারা নিজেদের সরকারের পাশে থেকেছে। দূতাবাস আরও বলে, ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতি যে একাত্মতা ও ঐক্যের বার্তা এসেছে তা যুদ্ধ, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ। শেষে বলা হয়, ভারতের মহান জনগণ ও প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে যে আন্তরিক ও অমূল্য সমর্থন আমরা পেয়েছি তার জন্য আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইসরায়েল গত ২ সপ্তাহ আগে ইরানের অভ্যন্তরে হামলা চালায়। তাদের দাবি, ইরান হামাস ও হুথিদের মতো সংগঠনকে সমর্থন করে যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে বলে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই তাদের উদ্দেশ্য। এর জবাবে ইরান এই হামলাকে উস্কানিমূলক ও অন্যায় আগ্রাসন বলে আখ্যা দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায়। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ২৩ জুন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। নেহেমিয়া ট্রাসলার লেখক, সাংবাদিক, কলামিস্ট, অর্থনীতির বিশ্লেষক। হারেটস পত্রিকার অর্থনৈতিক সম্পাদক ও বিশ্লেষক হিসেবে তিনি কর্মরত। তার লেখাটি দৈনিক হারেটস থেকে অনুদিত। এটি চেঞ্জ টিভির দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। বিদেশ সফরে মাত্র ১০ দিন কাটিয়েই কেউ যদি ফিরে এসে দেখে তার দেশ পাগলের রাজত্বে পরিণত হয়েছে, তাহলে সেটা নিছক অতিশয়োক্তি নয়। ইসরায়েলের বর্তমান অবস্থা ঠিক তেমনই। প্রতি রাতেই খবর খুলে দেখা যায়, একদিনে যা ঘটছে অন্য কোনো স্বাভাবিক দেশে তা ১ বছরের জন্য যথেষ্ট। প্রচলিত যুক্তি হলো, স্থিতিশীল রাষ্ট্র একদিনে এত সংকট তৈরি করে না। কিন্তু এই বিশৃঙ্খলা আসলে পূর্ব পরিকল্পিত, ঠান্ডা মাথার চাল। লেখক জেন রিড বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই তৈরি করেছেন এই বিশৃঙ্খলার বিষযন্ত্র। এর উদ্দেশ্য সত্য, মিথ্যা, সাফল্য, ব্যর্থতা, ন্যায়, অন্যায়কে এমনভাবে গুলিয়ে ফেলা যাতে তার নিজের অপরাধ আড়াল হয়ে যায়। একসময় সপ্তাহে ১-২টি মিডিয়া স্পিন বা ভিন্নমুখী গল্প ছড়িয়ে তিনি জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতেন। এখন তা দৈনিক, এমনকি ঘণ্টায় ঘণ্টায় এক ধরনের নিয়ন্ত্রিত উন্মাদনা তৈরি করে জনগণকে মানসিকভাবে বিপর্যস্ত করে রাখা হয়েছে।
এমন পরিস্থিতি শুধু ইসরায়েলে নয়, যুক্তরাষ্ট্রেও দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও একই কৌশলে গোটা বিশ্বকে বিভ্রান্ত করছেন। ট্রাম্প ও নেতানিয়াহু দুজনই নিজস্ব বিচার এড়াতে জনগণকে পুঁজি করছেন। নেতানিয়াহুর ব্যর্থতা শুধু যুদ্ধ পরিচালনায় নয়, তার রাজনৈতিক সিদ্ধান্তগুলো ইসরায়েলকে এক গভীর খাদে ঠেলে দিয়েছে। হামাসের অর্থায়নে পরোক্ষ মদদ দেওয়া, হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার গড়ে তোলার সুযোগ দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সময়মতো থামাতে না পারা, এসব কেবল ভুল নয়, অপরাধও। তিনি জাতিসংঘে ছবি তুলে দেখিয়েছেন ইরানের বোমা ঘড়ি, অথচ আজ ইরান একেবারে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায়। আর ইসরায়েল বোমা মেরে শিশু হত্যা করছে গাজায়। বিশ্বজুড়ে পরিণত হচ্ছে এক ঘৃণিত পরিত্যক্ত রাষ্ট্রে। গাজা যুদ্ধ অনেক আগেই থামানো যেত। মিশর তখন রাজি ছিল এক আরব শান্তিরক্ষা বাহিনী দিয়ে হামাসের বিকল্প প্রশাসন গঠনে। তখন জীবিত বন্দী ছিল 24 জন, আজ জীবিত মাত্র 20। কিন্তু নেতানিয়াহু থামেনি। তার ভাষায় সার্বিক বিজয় প্রয়োজন, কারণ এতে তার ব্যর্থতা ঢাকা পড়ে। ফলে আইডিএফ ফের গাজায় গিয়েছে, সবকিছু বোমা মেরে গুড়িয়ে দিচ্ছে, আর ইসরায়েলকে বানানো হচ্ছে শিশু হত্যাকারী রাষ্ট্র। ইউরোপ যারা এতদিন পাশে ছিল, তারা এখন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে, যা বাস্তব অর্থেই ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে। লেখক দৃঢ়ভাবে বলেন, নেতানিয়াহুর আসল লক্ষ্য তার বিচার বাতিল করা। তিনি যেন নিজের মনে বলছেন, তোমরা যদি আমায় জেলে পাঠাতে চাও, তাহলে আমি একা যাব না, গোটা দেশকে ডুবিয়ে নিয়ে যাব। এই নীতি থেকেই তিনি গাজার কাদায় ইসরায়েলকে টেনে নিয়ে যাচ্ছেন, শুধু প্রতিশোধের জন্য। সব শেষ হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক একঘরে হওয়া, অভ্যন্তরীণ বিভাজন, সবকিছুর পর নেতানিয়াহু পালিয়ে যাবেন মায়ামিতে। তার ছেলে, এক তথাকথিত জায়নিস্ট দেশপ্রেমিক, আগেই সেখানে থাকার জায়গা ঠিক করে রেখেছেন। নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা তখন দূর থেকে আগুন দেখবেন, হাসবেন। যেমন সারা নেতানিয়াহু 23 বছর আগেই বলেছিলেন, আমরা বিদেশে চলে যাব, দেশটা পুড়তে পারে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় 2 বছর চলমান যুদ্ধের তাৎক্ষণিক বিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি এই আহ্বান জানান। বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ম্যাক্রো বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চূড়ান্ত প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছি। এছাড়াও তিনি গাজায় মানবিক সহায়তা প্রবেশাধিকারের আহ্বান জানান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ইরান ও ইসরায়েলের যুদ্ধের বিষয়ে তিনি আরও লেখেন, তিনি ফোনালাপের সময় সকল পক্ষের যুদ্ধবিরতিকে সম্মান করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট আরও লেখেন, উভয় নেতা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন। ইরানে ইসরায়েলের হামলার পর ফ্রান্স এই মাসের শুরুতে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের একটি সম্মেলন বাতিল করেছে, যার লক্ষ্য ছিল দ্বিরাষ্ট্র সমাধানের অগ্রগতি পুনরুজ্জীবিত করা। বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এই ফোনালাপের বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি। মুসলিম রাজনীতিক জোহরান মামদানি চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন। গত 24 জুন বাছাই পর্বের নির্বাচনে তিনি নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো সহ প্রায় 1 ডজন প্রার্থীকে পরাজিত করে রীতিমতো ইতিহাস গড়েছেন। তবে তার জয়ের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে শতভাগ পাগল কমিউনিস্ট বলে তীব্র কটাক্ষ করেছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, জোহরান মামদানি শতভাগ পাগল কমিউনিস্ট। ডেমোক্রেটিক দলের প্রাইমারি জিতে এখন তিনি মেয়র হওয়ার পথে। এর আগেও আমরা উগ্র বামপন্থীদের দেখেছি, তবে এটা রীতিমতো হাস্যকর হয়ে উঠেছে। তিনি দেখতে ভয়ঙ্কর, বিরক্তিকর কণ্ঠ, তার বুদ্ধিশুদ্ধিও খুব একটা নেই। আরেক পোস্টে ট্রাম্প জোহরানকে সমর্থন দেওয়া কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের নিয়েও উপহাস করেন। বিশেষ করে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজকে নিয়ে উপহাস করেছেন। এছাড়া ট্রাম্প সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারকে আমাদের মহান ফিলিস্তিনি সিনেটর বলে উল্লেখ করেন এবং দাবি করেন, কান্নাকাটি করা চাক শুমার জোহরানের পেছনে ঘুরঘুর করছেন। 33 বছর বয়সী মামদানি বর্তমানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর 3 মেয়াদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়র পদে নির্বাচিত হলে তিনি শহরে বিনা ভাড়ায় বাসে চলাচল, অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধির উপর নিষেধাজ্ঞা এবং সিটি কর্পোরেশনের নিজস্ব মুদি দোকান চালু করার ঘোষণা দিয়েছেন। গাজা যুদ্ধ ইস্যু মামদানির নির্বাচনী প্রচারের অন্যতম কেন্দ্র ছিল। তিনি গত অক্টোবরে স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তিনি বিডিএস বা বয়কট, বিনিয়োগ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা
আন্দোলনেরও একজন দৃঢ় সমর্থক। ডিসেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলে আমি তাকে গ্রেফতার করব। 3 দশকেরও বেশি সময় ধরে ইরান তার সীমান্তের বাইরেও যুদ্ধ চালানোর জন্য একটি জটিল প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যার মাধ্যমে শত্রুদের দূরে সরিয়ে রাখা হয়েছিল। আর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজের ক্ষমতা আরও মজবুত করেছিলেন। ফলে ইরানের মাটিতে সরাসরি হামলার চিন্তা ছিল প্রায় অকল্পনীয়। কিন্তু সেই অজেয়তার চিত্রটি একদিনেই বদলে যায় 13 জুন, যখন ইসরায়েল ইরানের ভেতরে নজিরবিহীন এক চমকপ্রদ হামলা চালায়। এই হামলা শুধু তেহরানের নিরাপত্তা বোধ ভেঙে দেয়নি, বরং দেশটির দীর্ঘদিন ধরে লালিত শক্তিমানের ভাবমূর্তিও তছনছ করে দেয়। হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের বাড়িতে ঢুকে হত্যা করা হয়। কেউ কেউ তখন পরিবারসহ ঘুমিয়েছিলেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে হামলায় 627 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 49 জন নারী ও 13 জন শিশু। যুক্তরাষ্ট্র 16 জুন ইসরায়েলের অভিযানে যোগ দেয় এবং 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণের পরপরই যুদ্ধবিরতির ঘোষণা আসে। এই হামলার পর ধারণা করা হচ্ছে ইরানের সরকার আরও কঠোর হয়ে উঠবে, দেশের ভেতরে দমনপীড়ন বাড়াতে পারে এবং বৈদেশিক নীতিতে আরও আগ্রাসী মনোভাব নিতে পারে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে শাসন পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, যাতে তাদের জন্য অনুকূল একটি সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ইরান এখন উল্টো এই ব্যর্থতার উপর দাঁড়িয়ে বিজয়ের দাবি করছে। ইরান দ্রুত নিহতদের স্থলাভিষিক্ত করেছে এবং যাদের ইসরায়েলের সহযোগী মনে করছে তাদের উপর কঠোর দমন অভিযান চালিয়েছে। ইতিমধ্যে ইসরায়েলের দালাল অভিযোগে 700 জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে শক্তি প্রদর্শন বেশ কার্যকর হয়েছে বলে মত দিয়েছেন অনেকেই। একজন নাগরিক বলেন, সরকার আমাদের এমন পরিস্থিতিতে ফেলেছে, তবে যুদ্ধ পরিস্থিতি মোটামুটি ভালোভাবে সামাল দিয়েছে। তবে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে, বিশেষত সংস্কারপন্থীদের দমন এবং ক্ষমতার শূন্যতায় ইসলামী বিপ্লবী গার্ড IRGC এর প্রভাব আরও বাড়বে বলে মনে করছেন অনেকেই। 45 বছর বয়সী নেদা বলেন, IRGC এখন আরও শক্তিশালী হয়ে উঠবে। বলা হচ্ছে সর্বোচ্চ নেতা খামেনি বাংকারে অবস্থান করছেন এবং বাইরের জগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন। যুদ্ধবিরতির পরও তিনি প্রকাশ্যে আসেননি। নেদা আরও বলেন, তারা শক্তি প্রদর্শনে সফল হয়েছে, অন্তত কিছু সময়ের জন্য সেটি কাজেও দেবে। কিন্তু গত কয়েক বছরে আমরা যে অগ্রগতি করেছি, সংস্কারের দিকে তা কি টিকবে? এত কিছু কিসের জন্য ছিল? পরিবর্তন তো আমাদের ভেতর থেকেই শুরু হয়েছিল। এখন আমরা কোথায় দাঁড়িয়ে? এবার অন্যান্য খবর। গত বছরের 16 জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই সূচিত হয় জুলাই গণ অভ্যুত্থান, যার ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। ঘটনার প্রায় 1 বছর পর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে। মামলায় 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই রমজান আলী 2024 সালের 18 আগস্ট রংপুরের কোতোয়ালি থানায় 17 জনের নাম উল্লেখ করেন এবং 30 থেকে 35 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে 2025 সালের 13 জানুয়ারি সাইদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 25 জনের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করে। তদন্ত শেষে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা 30 জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পেয়েছে। এই মামলায় বর্তমানে কারাগারে আছেন শরীফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর, SI আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আবু সাইদকে গুলি করার প্রত্যক্ষ অভিযোগ রয়েছে এই 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে। ইমরান চৌধুরী আকাশ, তৎকালীন ছাত্রলীগ সাধারণ সম্পাদক, যিনি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অভিযুক্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। আবু সাইদ ছিলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের বাসিন্দা। তাকে ঘিরেই বৈষম্য বিরোধী আন্দোলন উত্তাল হয়ে ওঠে। তার মৃত্যু আন্দোলনকে বেগ দেয় এবং দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার সরকারের পতন ঘটাতেও এই আন্দোলন ভূমিকা রাখে, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজই তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হতে পারে। এরপর অভিযোগ গঠন শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হবে। প্রসিকিউশন জানিয়েছে, ইতোমধ্যেই এই মামলার ফরমাল চার্জ প্রস্তুত রয়েছে। এছাড়া এই মামলাকে কেন্দ্র করেই পরবর্তীতে আরও 4টি মামলা ট্রাইব্যুনালে গিয়েছে, যার মধ্যে শেখ হাসিনা সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামও রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি দ্রুতই শুরু হবে বলে জানা গেছে। গতকাল তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিয়েছে। আজ ট্রাইব্যুনালে সেটি উপস্থাপন হবে। এর মধ্য দিয়েই আবু সাইদ হত্যার বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক।
খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময়ই অদ্ভুত ডিজিটের কিছু নাম্বার থেকে কল আসে। আপনি যখন সেই কলটি ধরেন তখন আপনার তথ্যগুলো ফাঁস হয়ে যাবার আশঙ্কা থাকে। আপনি সেই কলটি ধরে হ্যালো হ্যালো করছেন, আর এই সময়ের মধ্যেই, সেটা খুবই অল্প সময়, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার তথ্যগুলো হ্যাকাররা নিয়ে নিচ্ছে। আপনার মোবাইলে যে যে তথ্য আছে সেগুলো অন্যের কাছে চলে যাচ্ছে। সেই জন্যে যখনই আপনার মোবাইল ফোনে অদ্ভুত নাম্বারের কোনো কল আসবে, সেই সমস্ত কল আপনি অ্যাভয়েড করবেন, আপনি কেটে দেবেন, অবশ্যই রিসিভ করবেন না, কারণ এইসব কল সম্পূর্ণভাবেই ফাঁদ তৈরির জন্য করা হয়। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথম বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এই বার্তায় তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার 26 জুন আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জয়ানবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করেই তিনি এমন বার্তা দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, তিনি শিগগিরই জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দেবেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।